চলুন আজ আমরা একসঙ্গে ডুব দিই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অসাধারণ এক কবিতার জগতে। কবিতার নাম ভোর দুপুরে। আচ্ছা, আলোচনাটা শুরু করার আগে একটা কথা ভাবা যাক। গনগনে গরমের দুপুর, হাঁটতে হাঁটতে যখন খুব ক্লান্তি চলে আসে, তখন মানুষ কোথায় একটু আশ্রয় খোঁজে। এই যে একটা অনুভূতি, ঠিক এই অনুভূতিটাই কিন্তু আমাদের আজকের কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে। কবি এখানে গ্রাম বাংলার সেই কাঠফাটা দুপুরের একটা জীবন্ত ছবি এঁকেছেন। তো কবিতার গভীরে যাওয়ার আগে যার কলম থেকে এই অসাধারণ শব্দগুলো ঝরে পড়েছে, চলুন প্রথমে সেই মানুষটিকে একটু চিনে নিই। হ্যাঁ, আমরা কথা বলছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে। তার জীবন আর কাজের জগৎটা কীভাবে তার লেখায় এক অন্য মাত্রা যোগ করেছে, সেটাই এবার একটু জেনে নেওয়া যাক। তো এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় চক্রবর্তীর জীবনটা বেশ ঘটনাবহুল। জন্ম 1924 সালে এখনকার বাংলাদেশের ফরিদপুরে। এরপর কেরিয়ার শুরু করলেন সাংবাদিক হিসেবে সত্যযুগ পত্রিকায়। পরে তো আমরা জানি 1951 সালে তিনি যোগ দেন বিখ্যাত আনন্দবাজার পত্রিকায়। আর ঠিক তার কয়েক বছরের মধ্যে মানে 1954 সালে বেরিয়ে আসে তার প্রথম কবিতার বই নীল নির্জন। বলতে গেলে এটাই ছিল তার সাহিত্যিক জীবনের একটা বড় বাঁক। আর তার লেখার জগৎটা সে তো বিশাল। একদিকে যেমন রয়েছে উলঙ্গ রাজার মতো গভীর ভাবনার কবিতা, তেমনি অন্যদিকে ছোটদের জন্য লিখেছেন সাদা বাঘের মতো মন ভালো করে দেওয়া বই। এই যে বৈচিত্র্য, এটাই কিন্তু তাকে সত্যি অনন্য করে তুলেছে। কবির পরিচয় তো জানা হলো, এবার চলুন আর দেরি না করে মূল কবিতাটার দিকেই যাওয়া যাক। দেখি তিনি কিভাবে এক অলস গ্রীষ্মের দুপুরের এই অবিশ্বাস্য জগৎটা তৈরি করেছেন। দেখুন, কবিতাটা শুরুই হচ্ছে কি দারুণ একটা আশ্রয়ের ছবি দিয়ে। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই তার দুহাত বাড়িয়ে ক্লান্ত পথিককে তার ছায়ায় ডেকে নিচ্ছে। কবির এই উপমাগুলো খেয়াল করেছেন? কি দারুণভাবে বলা। অশ্বত্থ গাছটা হয়ে উঠেছে পথিকের ছাতা, আর নিচের ঘাস ওটা যেন কোনো গালিচা যা প্রকৃতি নিজেই সযত্নে আদর করে পেতে রেখেছে। অসাধারণ, তাই না? এবার দৃশ্যটা যেন আরও একটু বড় হলো। আমাদের চোখের সামনে ভেসে উঠল গ্রাম বাংলার সেই চিরচেনা শান্ত ছবিটা। একদিকে গরু বাছুর চড়ে বেড়াচ্ছে, আর গাছের তলায় শুয়ে রাখাল অলসভাবে আকাশ দেখছে। এই দৃশ্যটা আসলে গ্রাম বাংলার দুপুরের সেই ধীর শান্ত ছন্দটাকে একেবারে নিখুঁতভাবে আমাদের সামনে তুলে ধরে। সবকিছু যেন থমকে গেছে। মাছের দৃশ্য থেকে চোখ সরিয়ে কবি এবার আমাদের নিয়ে যাচ্ছেন নদীর ধারে। সেখানে বাঁধা আছে একটা বড় নৌকা, যেটা দেখে মনে একটা প্রশ্ন জাগে। এখানেই তো কবিতার আসল জাদুটা। কবি কেমন করে একটা জড় বস্তুর মধ্যেও প্রাণ দিয়ে দিয়েছেন। খড় বোঝাই ওই নৌকাটিও যেন এই ভর দুপুরের বিশাল ঘুমের এক অংশীদার। ঠিক যেন মানুষ বা পশুর মতোই সেও বিশ্রাম নিচ্ছে। এরপর কবিতাটা আরও বড় একটা প্রেক্ষাপটে চলে যায়। চারপাশের এই যে নিস্তব্ধতা, এই জনশূন্যতা, তার কারণটাও কবি এখানে বলে দিচ্ছেন। এই শূন্যতা কিন্তু কোনো ভয়ের আবহ তৈরি করে না, বরং এটা খুব স্বাভাবিক। কাঠফাটা রোদ্দুর থেকে বাঁচতে মানুষ যখন ঘরে আশ্রয় নেয়, তখন বাইরের পৃথিবীটা তো এমনই শান্ত নিঝুম হয়ে যায়। এটা যেন একটা সম্মিলিত অভিজ্ঞতার ছবি। আর এই সব কিছু মিলেই আমাদের নিয়ে যায় কবিতার সবচেয়ে গভীর আর দার্শনিক ভাবনার দিকে। একটা সাধারণ পর্যবেক্ষণ থেকে ব্যাপারটা পৌঁছে যায় এক অসাধারণ উপলব্ধিতে। মানে গাছ, রাখাল, নৌকা, ঘরে থাকা মানুষ, এই সব কিছু দেখার পর কবি আমাদের মনে একটা বিশাল প্রশ্ন তৈরি করে দেন। আর এই দুটো লাইন, এখানেই তো কবিতার একেবারে মূল সুরটা বেজে ওঠে। কবি কি অনায়াসে আমাদের ভাবনাটাকে একটা ছোট্ট গ্রাম থেকে এক লাফে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে নিয়ে গেলেন। ভাবা যায়, কি অসাধারণ একটা চিন্তার মোড়। এই যে বিশ্বভুবন জুড়ে একটা শান্তির অনুভূতি। কবি বলছেন এটা হয়তো তারাই সবচেয়ে ভালোভাবে বুঝবে যারা গ্রামের সেই নিস্তব্ধ অলস দুপুরটা নিজের চোখে দেখেছে বা অন্তর দিয়ে অনুভব করেছে। তো ভর দুপুরে কবিতাটির এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে নিস্তব্ধ শান্ত একটা দুপুরের ছবি, এটা মনে কোনো পুরনো স্মৃতি বা অনুভূতিকে জাগিয়ে তুলল।